আমার নাম রোজিনা। বয়সটা এখন এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে শরীরের চেয়ে মনের জোরটাই বেশি লাগে। এই ঢাকা শহরে একটা ছোট ফ্ল্যাটে আমি আর আমার একমাত্র ছেলে নিশাত থাকি। নিশাত আমার নয়নের মণি। ওর বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করে ওকে বড় করেছি। পড়াশোনা শেষ করে ও এখন একটা বড় অফিসে কাজ করে। কিন্তু গত 1 বছর ধরে আমার সেই শান্ত ছেলেটা কেমন যেন বদলে গেছে। নেশার এক কালো ছায়া ওকে গ্রাস করে ফেলেছে। প্রতিদিন রাতে ও যখন টলতে টলতে বাড়ি ফেরে আমার বুকটা ফেটে যায়। তবুও আমি হাল ছাড়ি না, কারণ মা তো মায়ের মন তো ছেলের শত অন্যায়ের পরেও তার মঙ্গলের পথ খোঁজে। সেদিন রাতের কথা। ঘড়িতে তখন 11টার বেশি বাজে। আমি দরজার কাছে দাঁড়িয়ে নিশাতের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম নিশাত দাঁড়িয়ে আছে, কিন্তু একা নয়। অফিসের এক সহকর্মী ওকে ধরে রেখেছে। নিশাত তখন নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ওর মাথাটা ঝুলে পড়েছে, মুখ দিয়ে অসংলগ্ন কথা বেরোচ্ছে। নিশাতের সহকর্মী আমাকে দেখে একটু লজ্জিত হয়ে বলল, খালাম্মা, আসলে নিশাত আজ একটু বেশিই করে ফেলেছে। অফিসে একটা পার্টি ছিল তো, তাই। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা, তুমি কিছু মনে করো না। ও মাঝে মাঝেই এমনটা করে। তুমি ওকে ভেতরে নিয়ে আসতে সাহায্য করো। আমরা দুজনে মিলে নিশাতকে ওর বিছানায় শুইয়ে দিলাম। নিশাত বিছানায় পড়ে গিয়েই বিড়বিড় করতে শুরু করল, মা, আরও একটা গ্লাস দাও। আজকে কেউ বাড়ি যাবে না, সবাই মিলে আনন্দ করব। ওর কথাগুলো শুনে আমার চোখের কোণে জল চলে এল। কত সুন্দর একটা ছেলে ছিল আমার, আর আজ সে কোথায় হারিয়ে যাচ্ছে। নিশাতের সহকর্মী চলে যাচ্ছিল, আমি তাকে বাধা দিয়ে বললাম, বাবা, তুমি এত রাতে কোথায় যাবে? বাইরে অনেক রাত হয়েছে। আর তুমি তো নিশাতকে পৌঁছে দিয়ে অনেক বড় উপকার করলে। ছেলেটি ইতস্তত করে বলল, না খালাম্মা, আসলে আমার রুমমেট গ্রামে গেছে। চাবিটা ওর সাথেই চলে গেছে ভুলে। আমি ভাবছিলাম কোনো হোটেলে রাতটা কাটিয়ে দেব। আমি বললাম, না না, তা হয় না। নিশাতের এত বড় ঘর খালি পড়ে আছে, আর ওর বন্ধু হয়ে তুমি হোটেলে যাবে? তুমি আজ রাতটা এখানেই থাকো। আমি পাশের ঘরটা গুছিয়ে দিচ্ছি। ছেলেটি রাজি হল। ওর নাম অজয়। আমি ওকে ওর ঘরটা দেখিয়ে দিলাম। তারপর বললাম, তুমি নিশ্চয়ই রাতে কিছু খাওনি? আমি খাবার বেড়ে দিচ্ছি। অজয় বলল, না খালাম্মা, আমি খেয়ে এসেছি। আপনার কষ্ট করার দরকার নেই। আমি হাসলাম, মায়ের হাসি। বললাম, শোনো বাবা, আমি রান্না করেছি। আমার ছেলে তো আজ আর খাবে না। ও এমন অবস্থায় ফিরলে কিছুই মুখে দেয় না। খাবারগুলো নষ্ট হবে। তার চেয়ে তুমি একটু খেয়ে নিলে আমার মনটা শান্ত হবে। অজয় খেতে বসল। খেতে খেতে ও আমার হাতের রান্নার খুব প্রশংসা করল। বলল, অনেক দিন পর একদম মায়ের হাতের রান্নার মতো স্বাদ পেয়েছে। খাবার শেষে ও আমাকে জিজ্ঞেস করল, খালাম্মা, নিশাত কি সবসময় এমন করে? আমি ওর পাশে বসলাম। গলাটা ভারী হয়ে এল আমার। বললাম, না বাবা, ও আগে এমন ছিল না। গত 1 বছর ধরে জানি না কি হলো ওর। অফিসের চাপ নাকি বন্ধুদের পাল্লায় পড়া, ও একদম পাল্টে গেছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও শোনে না। অজয় বলল, আপনি চিন্তা করবেন না খালাম্মা। নিশাত আমার ভালো বন্ধু। আমি ওর সাথে কথা বলবো। রাত বাড়ছিল। আমি অজয়কে ঘুমানোর জন্য বলে নিজের ঘরে চলে এলাম। কিন্তু আমার চোখে ঘুম নেই। নিশাতের ঘর থেকে তখনও ওর বিড়বিড়ানি শোনা যাচ্ছিল। ও যেন কোনো কাল্পনিক মানুষের সাথে কথা ছিল, গ্লাস চাইছিল। আমি ওর ঘরে গিয়ে ওর মাথায় হাত রাখলাম। নিশাত, বাবা, ঘুমা এখন। শরীরটা খারাপ করবে তো। নিশাত আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি সবসময় শুধু বকবক করো মা। আমাকে শান্তি দাও। আমি বড় হয়েছি, আমার ভালো মন্দ আমি বুঝি। ওর এই রুক্ষ কথাগুলো আমার কলিজায় তীরের মতো বিঁধল। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে গিয়ে একটু জল খেলাম। বুকের ভেতরটা হু হু করে উঠল। কেন আমার ছেলেটা এমন হলো? হঠাৎ ড্রয়িং রুম থেকে একটা আওয়াজ পেলাম। গিয়ে দেখি অজয় সোফায় কুঁকড়ে বসে আছে। ওর শরীরটা কাঁপছে। আমি কাছে গিয়ে ওর কপালে হাত দিলাম। দেখি গা পুড়ে যাচ্ছে জ্বরে। আমি ব্যস্ত হয়ে পড়লাম। অজয়, তোমার তো অনেক জ্বর। তুমি কি আগে থেকেই অসুস্থ ছিলে? অজয় কাঁপতে কাঁপতে বলল, খালাম্মা, সন্ধ্যা থেকেই একটু খারাপ লাগছিল। এখন মনে হয় জ্বরটা অনেক বেড়ে গেছে। আমার খুব শীত করছে।
আমি দ্রুত আলমারি থেকে একটা কম্বল বের করে আনলাম। ওর গায়ে ভালো করে জড়িয়ে দিলাম। তারপর ওষুধের বক্স থেকে জ্বরের একটা বড়ি এনে ওকে খাওয়ালাম। তুমি এখানে শুয়ে থাকো বাবা। আমি তোমার মাথার কাছে বসছি। একটু পর ঠিক হয়ে যাবে। অজয় কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। আমি ওর মাথার কাছে বসে ভাবছিলাম, এই ছেলেটা আমার ছেলেকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে এল, আর আজ ও নিজেই অসুস্থ। পরদিন সকালে নিশাত যখন ঘুম থেকে উঠল, ওর মাথা খুব ব্যথা করছিল। ও বুঝতে পারছিল না রাতে কি হয়েছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, নিশাত, তোমার বন্ধু অজয় কাল তোমাকে বাসায় নিয়ে এসেছে। ও এখন পাশের ঘরে জ্বরে পড়ে আছে। যাও, ওর একটু খবর নাও। নিশাত একটু লজ্জিত হয়ে অজয়ের ঘরে গেল। অজয় তখন একটু সুস্থ বোধ করছিল। ও নিশাতকে দেখে বলল, কি রে, নেশা কেটেছে? তোর জন্য কাল তোর মা কত কষ্ট পেয়েছে দেখেছিস? নিশাত চুপ করে রইল। ও কিছুই বলল না। দুপুরে আমি যখন খাবার দিচ্ছিলাম, নিশাত আমার দিকে তাকাতে পারছিল না। ও জানে ও ভুল করেছে, কিন্তু নেশার টানটা ওকে ছাড়ছে না। পরদিন সকালে নিশাত অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি ওর হাতে টিফিন বক্সটা দিয়ে বললাম, নিশাত, আজ আর দেরি করিস না বাবা। কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি আসিস। আর শোনো, ওই বিষটা আর ছুঁয়ো না। আমার খুব ভয় লাগে। নিশাত আমার হাত ধরে বলল, আচ্ছা মা, আজ আর খাব না। তুমি চিন্তা করো না। কিন্তু কথা দিয়ে কথা রাখা নিশাতের জন্য কঠিন হয়ে পড়ল। সেদিনও ও সন্ধ্যায় ফিরল না। আমি বারবার ফোন করছিলাম, কিন্তু ও ধরছিল না। রাত 10টার দিকে আবার সেই একই দৃশ্য। অজয় ওকে ধরে নিয়ে এল। এবার নিশাতের অবস্থা আরও খারাপ। ও যেন নিজেকেও চিনতে পারছে না। আমি এবার আর সইতে পারলাম না। আমার দুচোখ বেয়ে জলের ধারা নামল। নিশাত, তুই কেন আমাকে এভাবে মারছিস? আমি তোর মা, আমার কি কোনো দাম নেই তোর কাছে? নিশাত কোনো জবাব দিল না। ও শুধু হাসছিল। ওর সেই হাসিটা ছিল পৈশাচিক। অজয় আমাকে পাশে সরিয়ে নিয়ে বলল, খালাম্মা, এভাবে চিৎকার করে বা কেঁদে কোনো লাভ নেই। নিশাত এখন আপনার কথা শোনার অবস্থায় নেই। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়লাম। তাহলে আমি কি করব অজয়? আমার কলিজার টুকরোটা তো চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। অজয় আমার সামনে হাঁটু গেড়ে বসল। ওর চোখে তখন এক অদ্ভুত দ্বিধা। ও নিচু গলায় বলল, খালাম্মা, আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি আপনি আমাকে সাহায্য করেন, তাহলে হয়তো নিশাত চিরকালের জন্য এই নেশা ছেড়ে দেবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি বুদ্ধি বাবা? ও যদি ভালো হয়, আমি সব করতে রাজি আছি। অজয় বলল, আমি যা বলবো ঠিক তাই করতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না। আমি চাই নিশাত বুঝুক ও কি হারাতে চলেছে। ও যখন দেখবে ওর সবচেয়ে প্রিয় জিনিসটা ওর জীবন থেকে চলে গেছে, তখন ও হয়তো নিজের ভুল বুঝতে পারবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করতে চাও? অজয় বলল, কাল থেকে আমাদের পরিকল্পনা শুরু হবে। আপনি শুধু শক্ত থাকবেন। আপনার কান্না যেন ওকে দুর্বল না করে, বরং আপনার অভাব যেন ওকে দগ্ধ করে। খালাম্মা, আপনি কি রাজি? আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর নিশাতের ঘরের দিকে তাকালাম, যেখানে ও অঘোরে ঘুমাচ্ছে। আমি জানতাম, এভাবে চলতে থাকলে ও অকালেই মারা যাবে। ওকে বাঁচানোর জন্য আমাকে কঠোর হতেই হবে। আমি অজয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে বাবা। আমি তোমার কথা মতোই চলব। আমার ছেলেকে ফিরিয়ে দাও শুধু। অজয় হাসল। আপনি চিন্তা করবেন না। কাল সকালে আপনার পরীক্ষা শুরু হবে। মনে রাখবেন, মায়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। সারারাত নিশাতের মাথার পাশে বসে থাকলাম। ওর কপালে হাত বুলিয়ে দিলাম। মনে মনে ভাবলাম, কাল থেকে হয়তো আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা শুরু হবে। নিশাত কি পারবে এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে? নাকি আমি আমার ছেলেকে চিরতরে হারিয়ে ফেলব? রাত শেষ হয়ে ভোর আসছে। জানালার বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে। কিন্তু আমার মনের ভেতর তখনও এক গভীর অন্ধকার। সকালবেলা যখন নিশাত ঘুম থেকে উঠল, ওর মাথায় তখনও কাল রাতের সেই বিষের বোঝা চেপেছিল। ও চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে গেল এক গ্লাস জল খাওয়ার জন্য। কিন্তু রান্নাঘরটা একদম ফাঁকা। প্রতিদিন সকালে যে চুলাটা জ্বলে, সেখানে আজ নিথর অন্ধকার। আমি সেখানে নেই। নিশাত অবাক হয়ে আমার ঘরে এল, কিন্তু সেখানেও আমি নেই। ঘরটা পরিপাটি করে গোছানো, বিছানার চাদরে একটিও ভাঁজ নেই।
নিশাতের বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। ও ড্রয়িং রুমে গিয়ে দেখল অজয় সোফায় বসে পত্রিকা পড়ছে। নিশাত অস্থির হয়ে জিজ্ঞেস করল, অজয়, মা কোথায়? মাকে তো কোথাও দেখছি না। অজয় নির্লিপ্ত গলায় বলল, তোর মা তো চলে গেছেন নিশাত। সকালে খুব ভোরে তিনি ব্যাগ গুছিয়ে তার বাপের বাড়িতে চলে গেছেন। যাওয়ার সময় আমাকে বলে গেছেন যে এই বাড়িতে থাকলে তিনি নাকি মারা যাবেন। তোর এই অবস্থা নাকি তিনি আর সহ্য করতে পারছেন না। নিশাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হচ্ছিল পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। মা চলে গেছে? আমায় কিছু না বলে? অজয়, তুই মাকে বাধা দিলি না কেন? অজয় উঠে দাঁড়িয়ে নিশাতের সামনে এসে দাঁড়াল। ওর চোখে তখন ঘৃণা আর করুণার মিশেল। ও বলল, বাধা দেব কোনো অধিকারে? তুই কি জানিস কাল রাতে তুই তোর মায়ের সাথে কি ব্যবহার করেছিস? তুই উনাকে ধাক্কা দিয়েছিস, তুই উনাকে বলেছিস উনি যেন তোকে শান্তি দেয়। উনি শান্তি খুঁজতেই বাড়ি ছেড়ে গেছেন। এখন তুই শান্তি পাবি, তোকে বাধা দেওয়ার আর কেউ নেই। নিশাত মাথা নিচু করে সোফায় বসে পড়ল। ওর চোখের সামনে সারারাত ধরে দেখা আমার সেই কান্নারত মুখটা ভেসে উঠল। ও বারবার আমাকে ফোন করতে লাগল, কিন্তু আমার ফোনটা বন্ধ ছিল। আসলে আমি পাশেই একটা বন্ধুর বাসায় লুকিয়েছিলাম, ঠিক পরিকল্পনা অনুযায়ী। পুরো দিনটা নিশাতের জন্য ছিল নরক যন্ত্রণার মতো। রান্নাঘরে কোনো খাবার নেই, ঘরটা ফাঁকা। প্রতিটা কোণ থেকে যেন আমার গলার আওয়াজ ভেসে আসছিল। ও বারবার রান্নাঘরে যাচ্ছিল, বারবার আমার ঘরে যাচ্ছিল। কিন্তু কোথাও কেউ নেই। সন্ধ্যার দিকে নেশার টানটা যখন ওর মাথায় চড়ে বসল, ও আলমারি থেকে বোতলটা বের করতে গিয়ে থমকে দাঁড়াল। ওর মনে পড়ল অজয়ের কথাগুলো, তোর মা চলে গেছেন কারণ তুই এই বিষটাকে বেছে নিয়েছিস। নিশাত রাগে আর অভিমানে বোতলটা সজোরে আছাড় দিয়ে মেঝের উপর ভাঙল। ও চিৎকার করে কাঁদতে লাগল। ও বুঝতে পারছিল এই বোতলটা ওর জীবন থেকে ওর সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে। পরদিন সকালে অজয় দেখল নিশাত সারা রাত মেঝেতে বসে কাটিয়ে দিয়েছে। ওর চোখগুলো লাল হয়ে ফুলে গেছে। অজয় ওর কাছে গিয়ে বসল। অজয় বলল, নিশাত, এখনো সময় আছে। তুই যদি আজ নিজেকে না বদলাস, তবে তোর মা আর কোনোদিন ফিরবে না। তিনি বলেছেন, তুই যদি প্রমাণ করতে পারিস যে তুই বদলে গেছিস, তবেই তিনি ফিরে আসবেন। নতুবা তিনি আজীবনের জন্য তোর থেকে দূরে থাকবেন। নিশাত অজয়ের হাতটা শক্ত করে ধরল। আমি বদলে যাব অজয়। আমি কথা দিচ্ছি। আমি আর কোনোদিন ওই বিষকে স্পর্শ করব না। তুই শুধু মাকে একবার ফিরিয়ে দে। মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। এই ঘরটা এখন কবরের মতো মনে হচ্ছে। অজয় মুচকি হাসল। ও আমাকে মেসেজ করল সব ঠিক আছে বলে। আমি যখন বিকেলের দিকে কলিং বেলটা বাজালাম, নিশাত এক দৌড়ে গিয়ে দরজা খুল। আমাকে দেখা মাত্রই ও আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। মা, আমাকে মাফ করে দাও। আমি মরে যাব মা তোমাকে ছাড়া। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমি শপথ করছি, ওই মরণেশাকে আমি চিরতরে ত্যাগ করেছি। আমি নিশাতের মাথায় হাত রাখলাম। আমার নিজেরও তখন খুব কান্না পাচ্ছিল। কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। ওকে টেনে তুললাম। ওর মুখে হাত বুলিয়ে দিয়ে বললাম, নিশাত, আমি তো তোর মা। আমি কি তোকে ছেড়ে থাকতে পারি? শুধু তুই নিজেকে শেষ করে দিচ্ছিলে দেখে আমাকে এই অভিনয়টা করতে হয়েছে। মনে রাখিস বাবা, নেশা শুধু তোকে একলা শেষ করে না, তোর চারপাশের মানুষদেরও জ্যান্ত মেরে ফেলে। নিশাত কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝেছি মা। আমি অনেক বড় ভুল করেছি। আমার জন্য তুমি কতটা মায়ায় ছিলে সেটা আমি গত 24 ঘন্টায় হারে হারে টের পেয়েছি। অজয় পাশ থেকে হাসি মুখে বলল, খালাম্মা, তাহলে আমার মিশন সফল। আমি অজয়কে ধন্যবাদ জানালাম। ও না থাকলে হয়তো আজ আমার ছেলেটাকে ফিরে পেতাম না। সেই রাত থেকে নিশাতের জীবনে এক নতুন সকাল শুরু হল। ও নিয়মিত অফিসে যেতে লাগল, কাজের পর সোজাসুজি বাড়ি ফিরতে শুরু করল। ও এখন প্রতিদিন আমার জন্য ফুল বা মিষ্টি নিয়ে আসে। ওর সেই হারিয়ে যাওয়া হাসিটা আবার ফিরে এসেছে। আমাদের জীবনটা এখন মায়ে আর ভালোবাসায় ভরা। নেশার সেই অন্ধকার দিনগুলো এখন অতীত। নিশাত এখন বোঝে যে পৃথিবীর সব আনন্দ একদিকে, আর মায়ের হাসিমুখটা আরেক দিকে। নেশার কোনো জায়গায় ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি আজ খুব তৃপ্ত। আমার ছেলেটা আবার আমার সেই ছোট্ট নিশাত হয়ে ফিরে এসেছে। মদের নেশা বা কোনো খারাপ অভ্যাস আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সময় থাকতে সচেতন হন।
ভালোবাসা দিয়ে জীবনের সুন্দর দিকগুলো উপভোগ করুন।